সালামু আলাইকুম। আবারও ব্যাংক লুটপাটের সুযোগ পাচ্ছে এসালম গ্রুপ, এমন একটি অভিযোগ উঠেছে। অভিযোগের পেছনে কারণ হলো গত 10 এপ্রিল জাতীয় সংসদে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 2026 নামে একটি আইন পাশ হয়, যেটি ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025-এর পরিবর্তিত রূপ। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025 অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাংলাদেশ ব্যাংক বিগত সরকারের আমলে দেউলিয়া হওয়া 5টি ইসলামী ব্যাংককে একত্রিত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটি ব্যাংক গঠন করেছিল। যেই ব্যাংকের 5টির মধ্যে 4টিরই মালিকানা ছিল চট্টগ্রাম ভিত্তিক এসালম গ্রুপের। এসালম গ্রুপ নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে তারপরে সেই ব্যাংকগুলোকে দেউলিয়া করেছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর এসালম গ্রুপ বিদেশে চলে যায় এবং তাদের যে পাচার করা অর্থ, অর্থাৎ এই ব্যাংক থেকে তারা যে নামে বেনামে ঋণ নিয়েছিল সেগুলোও তারা বিদেশে পাচার করে। এই ব্যাংকগুলোর আমানতকারীরা তখন একটি মারাত্মক সংকটে পড়েছিল। আমানতকারীদের কোনো সুরক্ষা নিশ্চিত না করেই এই লুটপাট করা অর্থ তারা বিদেশে নিয়ে যায়। ফলে আমানতকারীরা সংকটে পড়ে এবং তখন বাংলাদেশ ব্যাংক দায়িত্ব নিয়ে সেই আমানতকারীদের অর্থ ফিরিয়ে দিতে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে 5টি ব্যাংককে একত্রিত করে একটি ব্যাংক গঠন করে এবং বাংলাদেশ ব্যাংক প্রণোদনা দিয়ে এই ব্যাংককে তারপরে ওই 5টি ব্যাংকের যে গ্রাহক আছে তাদের অর্থগুলো ধাপে ধাপে ফেরত দেওয়া শুরু করেছিল। এবং সেই অধ্যাদেশ অনুযায়ী এই যে অপরাধী যারা আছে তাদের জন্য মালিকানা ফেরত পাওয়া বা ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ বন্ধ করা হয়েছিল। কিন্তু বিপত্তি হয়েছে এখন এই নতুন আইন অনুযায়ী 18 ক ধারা মতে ব্যাংকের সেই সাবেক পরিচালক, অর্থাৎ যারা ব্যাংককে নিয়ন্ত্রণ করত, তারা আবার পুনরায় এই ব্যাংকের মালিকানা নিতে পারবেন বা নিয়ন্ত্রণ করতে পারবেন। সেক্ষেত্রে তাদের জন্য শর্ত হলো বাংলাদেশ ব্যাংক বা সরকার যে প্রণোদনা দিয়েছিল সেটির মাত্র 7.5% অর্থ নগদ প্রদান করে, অর্থাৎ অগ্রিম দিলেই তারা আবার এই ব্যাংকের মালিকানা ফেরত পাবেন। আর বাকি যে 92.5% সেটি তারা 10% সরল সুদে আগামী 2 বছরের মধ্যে পরিশোধ করতে পারবেন। এই সুযোগ দিয়ে তারপরে তাদেরকে ব্যাংকের মালিকানা ফেরত পাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে, এমনটাই বিভিন্ন পত্রপত্রিকার প্রতিবেদন অনুসারে আমরা জানতে পেরেছি। এখন জনমনে এটা নিয়ে একটি উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে। যেই এসালম গ্রুপ 4টি ব্যাংক নিয়ন্ত্রণ করার মাধ্যমে জনগণের কষ্টার্জিত সঞ্চিত অর্থ নিয়ে তারপরে বিদেশে পাচার করেছিল, এমনকি এসালম গ্রুপ এমনই একজন দেশপ্রেমিক লোক, অর্থাৎ সাইফুল আলম, উনি বাংলাদেশের নাগরিকত্বই অস্বীকার করেছেন। তিনি যখন আওয়ামী লীগ সরকারের পতনের পর সিঙ্গাপুরে আশ্রয় নেন, তখন তার এই দেশে যে সম্পদ ফ্রিজ করা হয়েছিল, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল, সেগুলো ফিরে পেতে তিনি আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয়েছিলেন এবং তিনি দাবি করেছিলেন আমি একজন বিদেশি নাগরিক, অর্থাৎ তিনি সিঙ্গাপুরের নাগরিক, বিদেশে অর্থাৎ বাংলাদেশে তিনি বিনিয়োগ করেছেন। তার সেই বিনিয়োগের অর্থের নিরাপত্তার জন্য তিনি আন্তর্জাতিক আদালতে মামলা করেছিলেন এবং তিনি তার বিনিয়োগকৃত সম্পদের নিরাপত্তা চেয়েছেন, সুরক্ষা চেয়েছেন। তো সেই এসালম গ্রুপ, যিনি বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও বাংলাদেশের জনগণের কষ্টার্জিত অর্থকে লুটপাট করে তারপরে সে বিদেশি নাগরিক দাবি করে এবং সেই সম্পদও নাকি বিদেশি সম্পদ। এখন সেই লুটেরা এই এসালম গ্রুপকে আবারও মালিকানা ফেরত পাওয়ার যে সুযোগ করে দেওয়া হচ্ছে, এটি নিয়ে জনমনে একটা নতুন করে আবার উৎকণ্ঠা তৈরি হয়েছে। উৎকণ্ঠা তৈরি হওয়া স্বাভাবিক। যিনি এভাবে জনগণের অর্থ লুটপাট করে আবার বিদেশি নাগরিক দাবি করতে পারেন, তিনি যদি এই সুযোগ আবার পান তাহলে তার মধ্যে একটা সাহস হবে যে এভাবে লুটপাট করে আসলে পার পাওয়া যায়। এবং অন্যান্য বেসরকারি ব্যাংকের বা প্রাইভেট ব্যাংকের যারা মালিক আছেন তারাও এরকম সুযোগ গ্রহণ করার চেষ্টা করবেন, কারণ তারা এটা বুঝতে পারবেন যে লুটপাট করা অর্থ
নিয়ে আমি বিদেশে যেরকম আরামায়েশে বসবাস করতে পারবো, জীবনযাপন করতে পারবো, আবার সময় সুযোগ হলে আমি আমার ব্যাংকের মালিকানা ফিরে পাবো। এর মাধ্যমে বিচারহীনতার যে সংস্কৃতি সেটি প্রতিষ্ঠিত হবে এবং এখন জনগণ এই ব্যাপারে ওয়াকিবহাল না থাকলেও যখন এই মালিকানা তারা ফিরে পাবে তখন এই আবার যখন লুটপাট করা শুরু করবে এবং ব্যাংকিং খাতে যখন আবার অরাজকতা সৃষ্টি হবে তখন আবার কিন্তু জনগণ বুঝতে পারবে যে ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে এবং আর্থিক খাতে যে অরাজকতা বা বিশৃঙ্খলা তৈরি হবে তখন জনগণ আবার ক্ষোভে ফুঁসে উঠবেন, তখন সরকারের টিকে থাকাই মুশকিল হবে। সুতরাং এই যে এসালম গ্রুপকে আবার নতুন করে সুযোগ দেওয়ার যে সিদ্ধান্তটি আইনের মাধ্যমে নেওয়া হচ্ছে এটি কোনোভাবেই কোনো বিচক্ষণতার সিদ্ধান্ত নয়। এখানে অবশ্যই আমরা বলবো যে এখানে কারো না কারো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জনাব শিশির মনির বলেছেন যে এই যে এসালম গ্রুপকে আবার যে সুযোগটি দেওয়া হচ্ছে এখানে বিরাট অর্থের লেনদেন রয়েছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। তো জনগণকে আমরা এতটুকু বলতে পারি যে এই আইনের যে মারপ্যাচ, আইনের মারপ্যাচে হয়তো আপনি আমি অনেক কিছুই জানি না বা বুঝি না বা বুঝবো না, কিন্তু আপনারা শুধু মনে রাখেন যে যদি এসালম গ্রুপ আবার কোনো এরকম ব্যাংকের মালিকানা ফেরত পেয়ে ব্যাংকিং কার্যক্রম শুরু করে সেই ব্যাংকের নাম মুখস্থ রাখবেন এবং সেই ব্যাংকের নাম মুখস্থ রেখে সেখানে কোনোভাবেই আপনাদের কষ্টার্জিত যে অর্থ সেটি আমানত হিসেবে ওখানে রাখবেন না বা ওই ব্যাংকে সঞ্চয় করবেন না, বিনিয়োগ করবেন না। আপনার নিজের প্রোটেকশন নিজেকেই নিতে হবে। তারা নামে বেনামে বিভিন্ন সুযোগের মাধ্যমে তারপরে আবার ব্যাংক সৃষ্টি করবে, ব্যাংক প্রতিষ্ঠা করবে, ব্যাংকিং কার্যক্রম চালু করবে, কিন্তু জনগণ হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আমরা ওই আইনের কিছু করতে না পারলেও আমরা আমাদের নিজেদেরকে ওই লুটেরাদের ব্যাংকের লেনদেন থেকে, ওখানে আমানত সঞ্চয় করা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারবো, আমাদের সম্পদকে সুরক্ষিত রাখতে পারবো এবং অন্যদেরকেও আমরা এই ব্যাপারে উদ্বুদ্ধ করব যে ওই লুটেরা ব্যাংক যারা আছে, ব্যাংকের মালিক যারা আছে, তাদের মালিকানাধীন কোনো ব্যাংকে আমরা অর্থ সঞ্চয় করব না। আমরা সব সময় একটা চেষ্টা করব যে আমাদের কষ্টার্জিত অর্থ আমাদের যে সরকারি ব্যাংক আছে সেগুলোতে আমরা সঞ্চয় করব বা আমানত হিসেবে রেখে দেব, অথবা বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন যে ট্রাস্ট ব্যাংক আছে সেটিতেও আমরা রাখতে পারি, কারণ এই ব্যাংকের ব্যাপারে এখন পর্যন্ত বড় ধরনের কোনো কেলেঙ্কারির তথ্য আসে নাই বা এরকম কোনো আমরা সংবাদ শুনি নাই। সুতরাং আইন অনুযায়ী হয়তো আরও এরকম বহু লুটেরারা ব্যাংক প্রতিষ্ঠা করবে, ব্যাংকের মালিক হবে, ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে, কিন্তু জনগণ হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা কোন ব্যাংকগুলোতে লেনদেন করব এবং কোন ব্যাংকগুলোতে আমরা আমাদের কষ্টার্জিত অর্থ সঞ্চয় করব। তো আমরা চোখ কান খোলা রেখে ভবিষ্যতে অবশ্যই আমাদের ব্যাংকিং লেনদেনটা যদি আমরা করতে পারি তাহলে আমরা আমাদের সম্পদকে যেরকম নিরাপদ রাখতে পারবো, সুরক্ষিত রাখতে পারবো, তেমনি ওই লুটেরারা ব্যাংক খাতে এসে তারপরে আমার আপনার সম্পদ নিয়ে চোরাই কারবারি করে, লুট করে তাদের যে স্বার্থ সেটি হাসিল করতে পারবে না। আমাদের সবার এই বোধোদয় হোক। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।